পায়েসটা খাও। তোমার মধ্যেই তো আমি এখন আমার মেয়েকে জীবিত থাকতে দেখি। আমি অন্তত মরা পর্যন্ত এটুকু দেখে যেতে চাই যে তোমরা শ্বশুর আর জামাই একটু ভালো সম্পর্কে আছো। রাতে মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে অভিক। ছোট্ট মেয়েটা এখনো চুপচুপ করে ঠোঁটের মধ্যে শব্দ করে, যেন মনে হয় দুধ চুষছে। ছোট বাচ্চার এখনো মায়ের দুধ খাওয়া স্বভাব থাকবে, দুধ ছাড়তেই পারবে না। সেই মেয়ে এখনো চুপচুপ করে ঠোঁটটা চষে, মাঝে মধ্যে আঙুলটাই মুখে ঢুকিয়ে চষে। কি আর করা যাবে, স্তনপান তো আর এ জীবনে ওর হলো না। জন্মের পর থেকেই মেয়ে বাইরের দুধ খেয়েই বড়। রাত প্রায় 12:30 নাগাদ অভিকের ফোন বাজে। এই সময় তো আর ডেলিভারি থেকে ফোন করার কথা না। ঘুম ঘুম চোখেই রিসিভ করে সে। হ্যালো, কে? আমি পূজা। পূজা? অভিকদা, আমি পূজা, ওই মদন পাড়ার পূজা। অভিক উঠে বসে। পাশের ঘরে শাশুড়ি মা ঘুমোচ্ছে। আস্তে কথা বলতে হবে, জোরে কথা বললেই সবাই সবটা শুনতে পেয়ে যাবে। কি ব্যাপার বলো। অভিকদা, কথা ছিল, একটু কথা বলার সময় হবে? ধরো। অভিক বাড়ির ছাদে উঠে আসে। এই বাড়িটা ওদের ভাড়া বাড়ি। ওই পাশের বাড়ি জেঠিমারি বাড়িটা ভাড়া রয়েছে আজ অনেকগুলো বছর। মাঝে মধ্যে কোনো মাসে অসুবিধা হলে জেঠিমার কাছে বললেই উনি বলে দেন, ঠিক আছে তুমি পরে দিও, কোনো অসুবিধা নেই বাবা। মানুষটা খুব ভালো। বারোঘাটের জল খেয়ে শেষ পর্যন্ত এই ভাড়া বাড়িটা পেয়েছিল ওরা, কিন্তু সুখের সংসার আর করা হলো না। ছাদে উঠে একটা সিগারেট ধরায় অভিক। মেয়ের সামনে খাওয়া যায় না। বলো, কি বলবে? অভিকদা, কেমন আছো? পরিস্থিতি আর পরিবেশ যেমন রেখেছে তেমন আছি। তোমার খবর কি? হ্যাঁ, কি উত্তর? আমারও তাই। আচ্ছা, সকালে যখন ডেলিভারি দিতে গিয়েছিলাম তোমার হাতে একটা সিগারেটের ছ্যাঁকার দাগ দেখেছিলাম, ওটা কি তোমার স্বামীর দেওয়া? অভিকদা, সবই বুঝতে পেরেছি। আসলে তোমার ঘরে ঢোকার সময় দরজার বাইরে পোস্টারটা লক্ষ্য করিনি। ডক্টর মৈত্র তোমার হাজবেন্ড? ওই আর কি। ওই আর কি মানে? মানে হাজবেন্ড নাকি আমি তার রক্ষিতা বলা ভুল। অগ্নিসাক্ষী করে বিয়ে করেছেন, আমাকে উদ্ধার করেছেন বিয়ে করে। এমন করে কেন বলছো পূজা? তুমি সুখী না? খুব সুখী। আমার তো একটা ছেলেও আছে। ও তাই? ভালো তো। স্বামী যেমনই হোক, ওই ছেলের দিকে তাকিয়ে তোমাকে বাঁচতে হবে। হ্যাঁ, যা বলেছ অভিকদা। নিজের চোখের সামনে